কার্গো ভিলেজে আগুনের 1.5 মাসেও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ, প্রয়োজন মতো মিলছে না প্রবেশ পাস, অভিযোগ সিএনএফ এজেন্টদের। মাল পেতে বেশি সময় লাগায় আর্থিক ক্ষতি। অর্থবছরের প্রথম 4 মাসে চাল আমদানিতে ব্যয় বেড়েছে 5.5% তথ্য বাংলাদেশ ব্যাংকের। ব্যয় বেড়েছে ভোজ্য তেল ও চিনিতে, কমেছে ডাল মশলায়, বাড়ছে বাণিজ্য ঘাটতি। সার সংকটে বিপাকে মুন্সিগঞ্জের আলু চাষি, উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনের সংখ্যা, সিন্ডিকেটের অভিযোগ। কারসাজি প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। শুটকি তৈরিতে কর্মব্যস্ত কক্সবাজারের নাজিরার টেক উপকূল। অনুকূল আবহাওয়ায় বজায় থাকছে মান, দেশের গণ্ডি পেরিয়ে হচ্ছে রফতানিও। কাজ করে প্রায় 30,000 শ্রমিক। ভেনেজুয়েলার ওপর সামরিক অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তেল ট্যাঙ্কার জব্দ করার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতে ওসমান হাদি প্রসঙ্গ। আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল এবং সংসদ ভবন এলাকায় আছেন নাজমুস সালেহী। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির মরদেহ এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে। আমরা যতদূর জানি যে তার যে ময়নাতদন্ত সেটি সম্পূর্ণ হয়েছে। সেখানে মূলত তার যে জানাজার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখান থেকেই তাকে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য দুপুর 2টায়, যেখানে নির্ধারিত জায়গা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে মানিক মিয়া অ্যাভিনিউ, সেখানে মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা সকাল 9:50 মূলত এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে ওসমান হাদির মৃতদেহটি আনা হয়েছে ফরেনসিক মেডিসিন বিভাগে সোহরাওয়ার্দী মেডিকেলের। সেখানে আনার পর থেকেই মূলত ময়নাতদন্তের যে কার্যক্রম সেগুলো চলছে। আমরা ঘণ্টাখানেক যাবতেই দেখতে পাচ্ছি যে তার যে ময়নাতদন্তের যে যাবতীয় কাজগুলো থাকে সেটা ইতিমধ্যেই শেষ হয়েছে, আমাদেরকে জানিয়েছেন। এরপরে মূলত তাকে জানাজার জন্য প্রস্তুতের যে প্রক্রিয়া সেটি চলছে। কিছুক্ষণ আগেই হসপিটালে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, তিনি ভিতরে প্রবেশ করেছিলেন এবং তিনি দেখে গিয়েছেন ওসমান হাদিকে। তারপরে তিনি এখান থেকে আসলে বেরিয়ে গেছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি তিনি 12 তারিখে মূলত জুমার নামাজের পরে তাকে হত্যা করার জন্য গুলি করা হয়। সন্ত্রাসীরা তাকে গুলি করে, চলন্ত মোটরসাইকেল নিয়ে রিক্সা করে যাওয়ার সময় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। তারপরে তিনি গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেলে, তারপরে এভার কেয়ার হয়ে সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। 2 দফা অস্ত্রোপচারের পরও শরীফ ওসমান হাদি কিন্তু আর ফিরে আসেনি, তিনি শাহাদাত বরণ করেন। তিনি বীর হিসেবেই এই জাতির কাছে আসলে তাকে ইতিমধ্যেই সকলে বীর হিসাবে গ্রহণ করেছে। এবং শরীফ ওসমান হাদিকে দেখতে এই সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে অনেক মানুষের আমরা দেখতে পাচ্ছি, তার যারা সহযোদ্ধা, তারা সহকর্মী, তার স্বজন সকলে এখানে উপস্থিত হয়েছেন। সকলের মধ্যেই শোকের আবহাওয়া, সকলেই শোকাহত এবং সেই সাথে সকলেই যারা ওসমান হাদি পরিকল্পনাকারী, হত্যাকারী, সকলে বিচার দাবি করেন এবং তার যে চেতনা সেটি বাস্তবায়নের জন্য সকলে একমত পোষণ করেন। তো ওসমান হাদির মৃতদেহ জানাজা প্রস্তুত করা হচ্ছে, নিয়ে যাওয়া হবে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহী, তিনি জানাবেন সেখানের কি পরিস্থিতি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে বিপ্লবী ওসমান হাদির জানাজার জন্য। দেখতে পাচ্ছেন যে শহীদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পুরো অঞ্চলটি আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়ন্ত্রণে নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি আসলে নিরাপত্তাজনিত যতগুলো পরীক্ষা নিরীক্ষা রয়েছে এখন তারা সেটিকে সম্পন্ন করছেন। যে স্থানটিতে আসলে দক্ষিণ প্লাজার জানাজা অনুষ্ঠিত হবে সেটি আসলে এখন এই মুহূর্তে প্রস্তুত। আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে অবস্থান করছেন এবং সুইপিং করছেন পুরো এলাকা। তাদের
নিরাপত্তার স্বার্থে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং যত ধরনের পদক্ষেপ প্রস্তুতি নেওয়া দরকার তা এখন সম্পন্ন করছেন। তবে আমরা দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে দেখেছি সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জানাজায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই সড়কে অবস্থান গ্রহণ করছেন এবং এটি আসলে এই দক্ষিণ প্লাজায় যে জায়গাটিতে মূল জানাজা অনুষ্ঠিত হবে সেইখানে আসলে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবে তাদেরকে দুপুর 12:30 থেকে এখানে ঢুকতে দেওয়া হবে। এর আগে কিছু আনুষ্ঠানিক যে কাজগুলো রয়েছে নিরাপত্তার সেই কাজগুলো এখন সম্পন্ন করছে আইন শৃঙ্খলা বাহিনী। শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যেই মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হচ্ছেন তার ভক্ত সমর্থকরা এবং তারা আসলে দাবি তুলছেন যে যত দ্রুত সম্ভব পেপার পত্রিকার মাধ্যমে আসলে গণমাধ্যমে খবর হয়েছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা অনেকেই ভারতে পালিয়ে গেছেন, চলে গেছেন, তাদেরকে যাতে খুব দ্রুত ফিরিয়ে আনা হয় সেই জন্য তারা এখান থেকে দাবি তুলছেন। শরীফ ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এখন পুরো জাতি শোক পালন করছে। রাষ্ট্রীয়ভাবে আজকে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই পতাকা আপনি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু এখন অর্ধনমিত রাখা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় যে শোক তার মধ্য দিয়ে মানুষ আসলে শক্তিতে রূপান্তর করছেন। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণই হবে শহীদ ওসমান হাদির শত্রুদের প্রতি প্রতিশোধ। যারা এখানে আসছেন তারা এমনটি বলছেন। সুতরাং এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের জনসাধারণকে যে জায়গাটিতে অংশ নিতে অনুমতি দেওয়া হয়েছে জানাজার নামাজে সেই জায়গাটিতে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানীর আশেপাশের শহর থেকেও আমরা সকাল থেকে মানুষজনদেরকে আসতে দেখছি। বেলা যত বাড়ছে মানিক মিয়া এভিনিউয়ের ওই রাস্তাটি লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ এসে উপস্থিত হয়েছেন। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে জায়গাটিতে জানাজায় অংশ নেবেন, মূল যে জানাজাটি হবে সেটি দক্ষিণ প্লাজা সংসদের, সেই জায়গাটি ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। এখানকার খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে বৈদ্যুতিক সংযোগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই নজরদারি বা নিয়ন্ত্রণ তারা এখন সেটিকে আসলে সম্পন্ন করছেন। পুরো সংসদ ভবন এরিয়া আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে সেটিকে তারা এখন সুইপিং করছেন। ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে যতটুকু সম্ভব গাড়িতে মানুষ আসছেন এই জানাজায় অংশ নিতে। আমরা দেখেছি জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশেপাশে প্রবেশের যতগুলো রাস্তা রয়েছে তার প্রতিটি রাস্তায় মানুষের উপস্থিতি আছে। আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি চৌকি বসিয়েছে, ব্যারিকেড বসিয়েছে। সাধারণ মানুষকে এখানে প্রবেশ করতে হলে অন্তত 3 স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে আসতে হচ্ছে। যেমনটি বলছিলাম যে শহীদ শরীফ ওসমান হাদির এই জানাজাকে কেন্দ্র করে মানুষ অশ্রুসিক্ত নয়নে এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা বলছেন ওসমান হাদি যে বিপ্লবের কথা বলেছেন, যেই মানবিক এবং যে ইনসাফের বাংলাদেশ দেখেছেন, এই সংসদ ভবন থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তারা সেটি আসলে প্রত্যাশা করছেন। এবং যত মানুষ এখন পর্যন্ত আমার কথা বলার সুযোগ হয়েছে তারা সবাই ব্যথিত, ভারাক্রান্ত হৃদয়ে শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো তারা বিদায় দেওয়ার জন্য এই সংসদের দক্ষিণ প্লাজার যে জানাজা হবে, মূল জানাজা, সেখানে তারা অংশ নিতে বাইরে ভিড় করছেন। তাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দক্ষিণ প্লাজা এখন প্রস্তুত। 12:30 থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তার আগে এখন খুঁটিনাটি প্রস্তুতি চলছে। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজার সর্বশেষ খবর। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সহকর্মী নাজমুস সালেহী এবং এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। ফিরছি বাণিজ্যের খবরে। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের 1.5 মাসেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো প্রবেশ পাস না পেয়ে ভেতরে ঢুকতে পারছেন না C&F এজেন্টরা। এতে আর্থিক ক্ষতি মেনেই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি বেড়েছে পণ্য খালাসের পরিমাণ। MSRFN এর রিপোর্ট।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আলফা 8 গেট দিয়ে পণ্য খালাসে ব্যস্ত শ্রমিক কর্মকর্তারা। 18 অক্টোবরের অগ্নিকাণ্ডে এ, বি, সি গেট বন্ধের পর আমদানি পণ্য সহজে কারখানায় পৌঁছে দিতে খোলা হয়েছে এই গেটটি। এর আগে সাময়িকভাবে 9 নম্বর দিয়ে সব পণ্য ছাড় করা হলেও বর্তমানে হচ্ছে শুধু আন্তর্জাতিক কুরিয়ারে আসা পণ্য, ডকুমেন্ট, স্যাম্পল। সাময়িক এসব উদ্যোগে পণ্য জট কমলেও আগের মতো পাস না পাওয়ায় পণ্য বুঝে পেতে 3 থেকে 4 দিন বেশি সময় লাগছে বলে অভিযোগ C&F এজেন্টদের। কুরিয়ার একদিনের মাল 3 দিন 4 দিন পর্যন্ত লেট করে হলো মাল ডেলিভারি হচ্ছে এই জায়গায়। শিপমেন্ট আমরা যখন নিজের তরিতে নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত কুরিয়ারদের কোনো ওয়্যার হাউস না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাধানটা হবে না। এতে আর্থিক ক্ষতি মেনে নিয়েই আমদানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। পণ্যগুলো কিন্তু যেটা এয়ারপোর্ট দিয়ে আসে সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, আর্জেন্সি থাকে। তো কষ্টের থেকে আমাদের ওই পণ্যের প্রয়োজনীয়তার অনেক বেশি। স্যাম্পল দ্রুততার সাথে পাঠাতে পারছি না, এই স্যাম্পল দ্রুততার সাথে না পাঠানোর কারণে আপনি অর্ডারও মিস করছেন। কাজেই আমাদের যে অগ্নিকাণ্ডটি হয়েছে তারপরে এখন পর্যন্ত এটি স্বাভাবিক পর্যায়ে যায় না। স্থায়ী একটা বন্দোবস্ত কার্গো যেখানে মালগুলো ওখানে দূরে চলে যাবে, ওখান থেকে ডিস্ট্রিবিউট করবে, এটার জন্য আসলে কাজ করা দরকার। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 24 ঘন্টা পণ্য খালাসের সুযোগ রাখা হলেও মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত পণ্য বুঝে নিচ্ছেন না আমদানিকারকরা। এতে কার্গো এলাকায় বাড়ছে আমদানি মালামালের পরিমাণ, যা মানছেন এজেন্টরাও। যার যতটুকু পেপার থাকে, যদি ব্যাংক করা থাকে, সিরিয়াল থাকে, মাল দিয়ে দেয়, এটা কোনো সমস্যা নেই। পণ্য খালাসে ব্যাপক পরিমাণে সহযোগিতা C&Fদেরকে করতেছে। সিভিল এভিয়েশনের সাইড থেকে যেটা করার দরকার সেটা করেছে, বিমান তাদের কার্গো হ্যান্ডলার রেখেছে, কাস্টমসের থেকে তারা ইন্সপেক্টর তারা রেখেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণত ওয়ার্কিং ডেগুলোতে রাত 10টার পরে আমাদের রিসিপিয়েন্ট বা যেটা 24/7 চলার ফ্যাসিলিটি আমরা চালু করেছি, সেটা রাত 10টা থেকে সকাল অ্যারাউন্ড 7টা-8টা পর্যন্ত কিন্তু কোনো কার্গো কেউ রিসিভ করছেন না। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে সমুদ্র, বিমান ও স্থলবন্দর দিয়ে দেশে $6,500 কোটি পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের প্রায় 1.5 মাস অতিবাহিত হলেও এখনও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ কার্যক্রম। যদিও পণ্য সরবরাহে সর্বোচ্চ সহযোগিতা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমদানি ও রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটকালীন মুহূর্তে থার্ড টার্মিনালের কার্গো ভিলেজটি হস্তান্তর করা গেলে দূর হবে শতভাগ জটিলতা। MS আরিফিন, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্যের উন্নতি হলেও নিষেধাজ্ঞার কবলে সংকট বাড়ছে রপ্তানি বাণিজ্যে। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গত বছর 5 আগস্টের পর দেশে রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের সাথে বাংলাদেশের যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য, সেখানে নানান প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি সেই প্রতিবন্ধকতা কাটিয়ে বিশেষ করে আমদানি বাণিজ্য অনেকটা স্বাভাবিকের পথে। গত বছরের 5 আগস্টের আগে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে 400 থেকে 450 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হতো। আর গত বৃহস্পতিবার সর্বশেষ বেনাপোল বন্দর দিয়ে আমদানি পণ্যের পরিমাণ ছিল 377 ট্রাক। এই সমস্ত আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশুখাদ্য, কসমেটিক্স, অক্সিজেন সহ বিভিন্ন ধরনের পণ্য। তবে আমরা দেখতে পাচ্ছি আমদানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হলেও রপ্তানি বাণিজ্যে রয়ে গেছে নানান প্রতিবন্ধকতা। অর্থাৎ রপ্তানি বাণিজ্যে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় কিন্তু এখনো বেনাপোল বন্দর দিয়ে সড়ক পথে ভারতের সাথে পাটজাত পণ্য, তৈরি পোশাক, গার্মেন্টস এবং সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য কিন্তু রপ্তানি বন্ধ রয়েছে। ফলে রপ্তানি বাণিজ্যে কিন্তু বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। গত বছর আমরা দেখতে পেয়েছি গত অর্থ বছরের 4 মাসের তুলনায় চলতি অর্থ বছরের 4 বছরে প্রায় 50,000 মেট্রিক টন কিন্তু রপ্তানি বাণিজ্য কমে এসেছে। সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করতে দুই দেশের সরকার আন্তরিক হবে, এমনটি প্রত্যাশা তারা করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হলেও রপ্তানি বাণিজ্যে যে নানান সংকট রয়ে গেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। চলতি অর্থ বছরের প্রথম 4 মাস চাল আমদানিতে ব্যয় বেড়েছে 5,500%। ব্যয় বেড়েছে ভোজ্য তেল ও চিনিতেও। তবে বড় ব্যবধানে কমছে
ডাল ও মশলা আমদানির ব্যয়। পণ্যভিত্তিক বাংলাদেশ ব্যাংকের মাসিক আমদানি পরিসংখ্যানে মিলেছে এসব তথ্য। বছর জুড়ে দাম কমতির ধারায় থাকা চিনি আমদানিতে গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে 25 কোটি 33 লাখ ডলার। গেল বছরের একই সময় যা ছিল 24 কোটি 52 লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে ব্যয় বেড়েছে 3.3%। অভ্যন্তরীণ বাজারে ভোজ্য তেলের চাহিদা মেটাতে এই সময়ে ব্যয় হয়েছে 76 কোটি 61 লাখ ডলার। হিসাব বলছে গেল বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে এই পণ্য আমদানিতে যা ব্যয় হয়েছিল এবার হয়েছে তার চেয়ে 10 কোটি ডলার বেশি। চলতি বছর মার্চ থেকে উচ্চমূল্যে বাজারে দাপট দেখানো মশলা আমদানিতে গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে 12 কোটি 91 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 18.4% কম। দেশের বাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও মসুর ডালের আমদানি ব্যয় বছর ব্যবধানে 55.2% কমে গেল জুলাই থেকে অক্টোবরে নেমেছে 12 কোটি 32 লাখ ডলারে। ভোগ্যপণ্য আমদানিতে শতাংশের হিসাবে সবচেয়ে ব্যয় বেড়েছে চালে। গেল বছরের জুলাই থেকে অক্টোবরে মাত্র 37 লাখ ডলার এই পণ্য আমদানিতে ব্যয় করা হলেও এবার হয়েছে 20 কোটি 75 লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে ব্যয় বেড়েছে 5508.1%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় বাড়ছে বাণিজ্য ঘাটতি। এ তথ্য মিলেছে গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট পরিসংখ্যানে। সাময়িক হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রফতানি আয় হয়েছে 1454 কোটি 20 লাখ ডলার। এ সময় 2211 কোটি 20 লাখ ডলার ব্যয় হয়েছে আমদানিতে। এতে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 757 কোটি ডলার। গেল বছরের একই সময়ে 1427 কোটি 90 হাজার ডলার রফতানি আয়ের বিপরীতে আমদানি ব্যয় ছিল 2095 কোটি 90 লাখ ডলার। সে সময় বাণিজ্য ঘাটতি ছিল 668 কোটি ডলার, যা এবারের তুলনায় কম। মুন্সিগঞ্জে আলু মৌসুমে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। এতে বিপাকে আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলাটির কৃষকরা। যদিও জেলা প্রশাসক ও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দরে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকাওয়ার গ্রামের কৃষক শাহ কামাল 22 একর জমিতে আলু চাষ করছেন। আলুর দরপতনে এরই মধ্যে 20 লাখ টাকার পুঁজি খুইয়েছেন। তারপরও ঘুরে দাঁড়াতে আবার নতুন মৌসুমে আলু চাষ করছেন, কিন্তু সার ও উন্নত বীজের চড়া দর যেন মরার উপর খাড়ার ঘা। টিএসপি লেখা আছে 1350 টাকা, বিক্রি করে 1800-1900 টাকা। শাহ কামালের মতো অন্য চাষিদেরও দাবি এবার সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দরে সার কিনতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ জেলায় আলু আবাদে প্রায় 200 কোটি টাকার এই সারের ব্যবসা থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে একটি মহল। সারের কৃত্রিম সংকট তৈরিরও অপচেষ্টায় মহলটি। সরকার সার দিছে, আমরা এই সরকারি রেটে সার পাই নাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন সার ডিলাররা। আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ নাই, এটা অসত্য, মিথ্যা কথা। কর্তৃপক্ষ জানিয়েছে ডিলাররা সব সারেরই পর্যাপ্ত বরাদ্দ পেয়েছেন, তাই সার সংকটের কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত দরের চেয়ে বেশিতে সার বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো কৃষক কখনো কোনো বেশি দামে কিনতে হয় তাহলে অবশ্যই সেটা যেন আমাদেরকে উপজেলা কৃষি অফিস আসছে বা আমরা রয়েছি সেখানে যেন তারা অভিযোগ করে, তাহলে অভিযোগ করার সাথে সাথে আমরা সেখানে সেই ডিলারের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা গ্রহণ করব। সারের যে মূল্য, এটা একেবারে যেটা মূল্য এমআরপি লেখা থাকবে এবং ওই দামে বিক্রি হবে এবং এর অধিক মূল্যে নেওয়ার সুযোগ নাই। মুন্সিগঞ্জে 78 জন বিসিআইসি ও 157 জন বিএডিসি ডিলার এবং প্রায় 300 সাব সার ডিলার রয়েছেন। চলতি মৌসুমে 34,655 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশে আনা হলো দক্ষিণ সুদানের শান্তিরক্ষী মিশনের শহীদ 6 সেনা সদস্যের মরদেহ। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। দক্ষিণ সুদানের আবেই সীমান্তে শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সেনা সদস্যের মরদেহ ঠিক সকাল
11টা 10 মিনিট নাগাদ ঢাকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে আর সেই বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা কিছুক্ষণ আগে বিমানবন্দর সূত্রে এই তথ্য নিশ্চিত হতে পেরেছি। আপনাদেরকে সবশেষ যে তথ্যটুকু জানাতে চাই, যেই শান্তিরক্ষীদের মরদেহ আজ সকালে এই বিমানবন্দরে এসে নেমেছে, তাদেরকে প্রথমে এখান থেকে ঢাকা সিএমএইচে নেওয়া হবে এবং সেখানে একদিন রাখা হবে। এরপরে ঢাকা সেনানিবাসে যেই কেন্দ্রীয় যেই জামে মসজিদ রয়েছে, ঠিক সেই জামে মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সবশেষ একটি ফিউনারাল প্যারেড হওয়ার কথাও আমরা শুনতে পেয়েছি, যদিও এই তথ্যটুকু আমরা নিশ্চিত নই। ফিউনারাল প্যারেড যদি অনুষ্ঠিত হয়ে থাকে, তারপরেই আসলে এই যে নিহত যে শান্তিরক্ষী তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি হতে পারে। যদি একটু পেছনে যাই, গত 13ই ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই সীমান্তে এই নিয়োজিত এই যে বাংলাদেশের যে শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করছেন, এর মধ্যে 6 জন সন্ত্রাসী হামলায় নিহত হন এবং এর বাইরে আরও 8 জন শান্তিরক্ষী অসুস্থ মারাত্মকভাবে আহত হন এবং তারা সুদানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এই সময়ের বাণিজ্য। কক্সবাজারের শুটকি পল্লীতে চলছে পুরো দমে উৎপাদন। নাজিরা টেক উপকূলে শুটকি তৈরিতে কাজ করছেন প্রায় 30,000 শ্রমিক। ভালো মানের হওয়ায় রফতানিও হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ভোরের আলোয় সৈকত পাড়ে নগর করে শতাধিক মাছ ধরার ট্রলার। ব্যস্ততা বাড়ে মাছ ব্যবসায়ীদের। ট্রলার থেকে 150 মেট্রিক টনেরও বেশি সামুদ্রিক মাছ নামিয়ে নেওয়া হয় আড়তে। এরপর শুরু হয় মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে শুটকি তৈরির কর্মযজ্ঞ। কক্সবাজারের নাজিরা টেক উপকূলের 350 একর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত জনপদে রয়েছে 2000-এরও বেশি চাতাল। এই পল্লীতে কাজ করে প্রায় 30,000 শ্রমিক। আবহাওয়া অনুকূলে থাকায় এখন শুটকি উৎপাদনের চূড়ান্ত সময়। বাঁশের সারি সারি মাচায় দিনভর শুকানো হচ্ছে কোটি টাকার মাছ। 20 থেকে 25 রকমের মাছ ওঠে এখানে। লইট্টা, ফাঁসিয়া, চুরি, বিভিন্ন চামিলা, বুলেট এগুলো শুকানো হয়। পাঁচশা মাছ, মধুপাশা, জাতি পাশা এগুলো। ব্যস্ত সময় বার করতেছি। আগে বা বর্ষার দিন ছিল, এখন সিজন যেটা শুরু হয়েছে অবর্তর পর হইতে দেয় প্রায় মিলে এর আমাদের 2 কোটি টাকার মতো ডেইলি বিক্রি হয়। পুরো দমে কাজ চলতেছে, এটা 12 মৌসুম বলতে চলে। তো মোটামুটি এখন খুবই ভালো। ছুরি শুয়ে লাগে 6 থেকে 5 দিন, শুরু করে লাগে 3 থেকে 7 দিন, লইট্টা তো 5 থেকে 6 দিন লাগে। 500 টাকা বেতন দেয়, তো সংসার চলে। মালয়েশিয়া, সৌদি আরব, কাতার বিভিন্ন দেশে আমাদের শুটকিগুলো আপনার রপ্তানি হয়ে থাকে। এখানকার উৎপাদিত শুটকির আলাদা কদর রয়েছে সারা দেশে। 3 সেক্টরের ব্যবসা চলে। শুটকির গুঁড়া, আরেকটা হচ্ছে চিলং। 50,000 মানুষ এই শুটকির বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত। সরকারে যদি এই ব্যবসাটা যদি বাঁচায় রাখতে চাই, আরো যদি উন্নতি করতে চাই, তাহলে এখানে আসলে লোন দেওয়া দরকার। নভেম্বর থেকে শুরু হওয়া শুটকি মৌসুম চলে জুলাই পর্যন্ত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এই সময়ের বাণিজ্য। তরুণদের মোবাইল আসক্তি কমিয়ে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে ডুয়েট টেক ফেস্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েট রোবোটিক্স ল্যাবের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে 60টি দল নিজেদের প্রজেক্ট প্রদর্শন করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আগুন, ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন সমস্যা সমাধানে দরকারি বিভিন্ন প্রকল্প তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রদর্শনী শেষে 4 ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় টিভি মিডিয়া লিমিটেড। ভোজ্য তেল আমদানিতে চীনের চাহিদা কমে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যা কমিয়ে দিয়েছে সয়াবিন বীজ, পাম তেল ও ক্যানোলার দাম। তবে ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের বাজার। ভোজ্য তেলের বিশ্ববাজারে চীনা চাহিদা কমায় কমেছে দাম।
বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, মাস ব্যবধানে 6.53% কমেছে সয়াবিন বীজের দাম। একদিনেই প্রায় 3 সেন্ট কমে শনিবার সকালে প্রতি বুশেল সয়াবিন বীজ বিক্রি হয়েছে $10.49। নিম্নমুখী ক্যানোলার দাম এক মাসে 10.55% কমে প্রতি মেট্রিক টন ক্যানোলা হাতবদল হয়েছে $421.65। চাহিদা কমে যাওয়ায় কমতির দিকে রয়েছে পাম তেলের দামও। মাস ব্যবধানে 5.95% কমে প্রতি মেট্রিক টন এই পণ্য বিশ্ববাজারে বেচাকেনা হয়েছে $958.06। তবে ঊর্ধ্বমুখী রয়েছে সূর্যমুখী তেলের দর। মাস ব্যবধানে 2.14% বেড়ে শনিবার প্রতি মেট্রিক টনের দাম উঠে যায় $1,597। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। ভেনেজুয়েলা ইস্যুতে অবস্থান আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে নিষেধাজ্ঞা আরোপ ও তেল ট্যাঙ্কার জব্দের মাধ্যমে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা একেবারে নাকচ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশটির সঙ্গে সংঘাতের পথ টেবিলের বাইরে নয়। একই সঙ্গে তিনি জানান, ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাঙ্কার জব্দ হতে পারে। এর আগে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদুরো সরকারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোর পন্সে ও আগুয়াদিল্লা বিমানবন্দরে প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ নেতা বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, তার সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতা ফলপ্রসূ হবে না। চাপ জোরদারে নিকোলাস মাদুরো, তার স্ত্রী ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, মাদুরো দম্পতির সঙ্গে সংশ্লিষ্ট 7 জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন অভিযোগ করেন, মাদক রাষ্ট্র টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে মাদুরোর ঘনিষ্ঠরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কার্গো ভিলেজে আগুনের 1.5 মাসেও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো মিলছে না প্রবেশ পাস। অভিযোগ সিএনএফ এজেন্টদের। মাল পেতে বেশি সময় লাগায় আর্থিক ক্ষতি। অর্থ বছরের প্রথম 4 মাসে চাল আমদানিতে ব্যয় বেড়েছে 5.5% তথ্য বাংলাদেশ ব্যাংকের। ব্যয় বেড়েছে ভোজ্য তেল ও চিনিতে, কমেছে ডাল মশলায়, বাড়ছে বাণিজ্য ঘাটতি। সার সংকটের বিপাকে মুন্সিগঞ্জের আলু চাষি। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা, সিন্ডিকেটের অভিযোগ। কারসাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।